মায়াকে সুস্থ স্বাভাবিক দেখে হৃদের জানে প্রাণ ফিরে এলো। যেন এতক্ষণে কম্পিত শরীরে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানল। মনে মনে আল্লাহ অসংখ্য শুকরিয়া আদায় করল। পুনরায় চোখ তুলে তাকালো হৃদের ওপরে মায়ার দিকে। ততক্ষণে ছোট বড় সকল বানরের দলটি ঘুম ভেঙে যায় তীব্র আলো চোখে পড়তেই। ক্যাচ ম্যাচ শব্দ করে এক ডাল থেকে অন্য ডালে ছুটে বেড়ায় বাকিদের সতর্কবার্তা স্বরূপ ঘুম ভাঙাতে। সঙ্গীদের চিৎকার চেঁচামেচিতে একে একে সকল বানরের ঘুম ভেঙে যায়। উপস্থিত মানুষদের নিজে দাঁড়িয়ে থাকতে দেখে বানর দলটি চট করে বুঝে ফেলল যে নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের কাছে সুরক্ষিত থাকা মেয়েটা মানুষটাকে নিতে এসেছে এত রাতে। আর এতেই ঘোর বিপদ হয়ে দাঁড়ালো হৃদের জন্য। তৎক্ষণাৎ বানর দলটি তুমুল শোরগোল, চিৎকার চেঁচামেচি, ক্যাচম্যাচ শব্দ করে মায়ের হাত টেনে শেষরে আলগে নিয়ে যেতে লাগলো নিজেদের সাথে। এক ডাল থেকে অন্য ডালে দল বেঁধে সবাই একত্রে। হৃদ উত্তেজিত হলে মায়াকে এমনভাবে টানা হেঁচড়া করার কারণে বুঝতে পারল এই বানর দলটি বিকেলে তার কোল থেকে তার বউকে উঠিয়ে এনেছিল নিজের সাথে রাখার জন্য। তাই এত সহজে মায়াকে ছাড়ানো যাবে না তাদের কাছ থেকে, সেটাও ঠিক বুঝতে পারল হৃদ কৌশল খুঁজল মায়াকে ছাড়ানোর জন্য বানরের হাত থেকে। কিন্তু ততক্ষণে বানরের দলটি মায়াকে টেনে হেঁচড়ে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে স্লিপ করল মায়া। গাছের ডাল থেকে মায়া উল্টে নিচে পড়ে যাবে তার আগে উত্তেজিত হয়ে তাৎক্ষণিক চিৎকার করে উঠল হৃদ। হে মায়া উল্টো নিচে পড়ার আগেই মায়া এক হাত আঁকড়ে ধরল বেশ কিছু বয়স্ক বানর। হৃদ স্বস্তি হলেও মায়াকে নিচে পড়তে না দেখে, কারণ গাছের নিচে ঝোপঝাড়ে ঘেরা, যদি তার বউ সেখানটায় পড়ে তাহলে নিশ্চিত হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পাবে। হৃদ দ্রুত হাতের ইশারা করে সবাইকে বোঝালো গাছের ডাল হতে আলো নামিয়ে নিতে। হৃদের কথা অনুযায়ী সবাই গাছের ডাল হতে আলো নামিয়ে মাটির উপর ফেলল সেই আলো। কিন্তু তারপরও স্পষ্ট বোঝা গেল গাছের ডালে পরিবেশটা। হৃদ পুনরায় চোখ আওড়ায় ঝুলন্ত মায়ার দিকে। চোখে পড়ল মায়ার বিধ্বস্ত দুর্বল চেহারাটা এবং মায়ার গায়ে হৃদের মোটা জ্যাকেটটি জড়ানো থাকায় মায়ার দেহটা সুরক্ষিত থাকলো, কিন্তু সাদা কলেজের ড্রেসটার জায়গায় জায়গায় মাটি কাদা ছিটকানো। হৃদ বুঝতে পারল বানরের দলটি মায়াকে উঠিয়ে আনার সময় টানা হেঁচড়ে এমনটা হয়েছে মায়ার সাথে। কিন্তু তৎক্ষণাৎ হৃদের বুক কেঁপে উঠল মায়াকে দুর্বল অবস্থায় ঘোমরাতে দেখে। হৃদ কৌশল খুঁজল মায়াকে বাঁচানোর জন্য। চোখ আউড়িয়ে চারপাশে পর্যবেক্ষণ করে, কারণ হইহুল্লো বা উত্তেজিত হয়ে কোনো কিছু করলে হিতের বিপরীত গিয়ে তার মাথা কষ্ট পাবে এই বানর দলটির হাতে। কারণ চারপাশ থেকে কমপক্ষে হলো 40 থেকে 50টা বানর ঝুলে বসে আছে মায়াকে ঘিরে। এত সহজে তার বউকে ছাড়বে না, সেটা বানর উত্তেজিত ভঙ্গি দেখে বুঝে নিল হৃদ। কিন্তু ততক্ষণে তুমুল ক্যাচম্যাচ শব্দ করে বানরের ছোট ছোট বাচ্চা ছানাগুলো লাফিয়ে লেপে মায়ার গায়ে গলায় জড়িয়ে ধরল, ঝুলন্ত মায়াকে নিজেদের কাছ থেকে যেতে দিবে না বলে। আর সেই দৃশ্য দেখে হৃদ রাগে বিরক্তিতে কপাল কুঁচকায়। তার বউকে নিয়ে সবাই টানাটানি করে, এতদিন মানুষ করত, আর এখন বানর পশুরাও সেই দলে সামিল হলো। উফ, বিয়েটা করেও শান্তি নাই তার। বাসর ঘরে তার বউ, তার সাথে এই রাত কাটাবে, তা না করে বনের জঙ্গলে বানরদের সাথে জড়িয়ে ঘুমিয়ে তার বাসর রাত পার করেছে তার বেয়াদব বউ। হৃদ মায়া প্রতি বিরক্ত বোধ করল, কিন্তু মায়ার চোখ আউড়িয়ে দেখল না হৃদের বিরক্ত ভাবটা। কারণ মায়া নিজের দুর্বল নিস্তেজ যাওয়ার শরীরে বারবার গোঙাচ্ছিল ছিল পানি পানি বলে। মায়া হুঁশ ছিল তখনও, কিন্তু নিজের দুর্বলতা আর বানরের প্রথম থেকেই টানা হেঁচড়ার কারণে অনেকটা নিস্তেজ হয়ে পড়ে মায়ার শরীরময়, যার ফলে মায়ের শরীরে অবশিষ্ট টুকু নেই জোর করা। মায়ার গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃদু নড়ে চড়ে উঠে আদো আদো চোখ টেনে মেলে তাকানোর চেষ্টা করে নিজের দিকে। ঝাপসা চোখে দেখল হৃদকে নিজে দাঁড়িয়ে থাকতে। মায়া মুহূর্তেই যেন মায়া ক্লান্তি মাখা
ঠোঁটে একচিতে হাসি ফুটল হৃদকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। চোখ টেনে জোর করে তাকালো হৃদের দিকে মায়া। আদো আদো কণ্ঠে বলল, আপনি এসেছেন। মুহূর্তে মায়া ছটফট করলো হৃদের কাছে যাওয়ার জন্য, কিন্তু ছাড়া পেল না বানরের শক্ত থাবা থেকে। তাই হৃদকে দেখে তৎক্ষণাৎ আবারও মুখ ফুটে গুগনানোর শব্দ করে কাতরা বাণীতে ছটফট করতে করতে বলল, আমাকে নিয়ে যান আপনার কাছে, আমার ভয় করছে ভীষণ। আমি আপনার কাছে যাব। মায়া ভয়াক্ত বাণীর কথাগুলো কর্ণধার হলো হৃদের। এতে যেন হৃদ আরও একঘেয়েমি দেখালো। বেঁকে বসলো সে। মায়াকে সাথে করে নিবে না, একদমই না। যে বউ স্বামীর কথা শুনে না, অবাধ্য হয়ে সাপে বিষ খায়, সেই বউকে তো সে কখনোই সাথে করে নিবে না। বরং অবাধ্য বউকে এইভাবে গাছে ঝুলিয়ে রাখা দরকার। বানর দলটি ঠিক কাজ করেছে তার বউয়ের সাথে। তার এই বেয়াদব বউ এখানে থাকা উচিত বানরের সাথে বংশ বেঁধে। তাহলে বুঝবে স্বামী অবাধ্য হলে কি হয়। হৃদ একঘেয়েমি করে বলল মায়াকে, নিব না আমি তোমাকে আমার সাথে। ঝুলে থাকো তুমি ওই গাছের ডালে। আমার এমন বেয়াদব বউ দরকার নেই। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। পুনরায় ভক্ত কণ্ঠে চিৎকার করে উঠল মায়া। ছটপট করে হৃদকে উদ্দেশ্য করে বলে, এই আমাকে নিয়ে যান, আমার ভয় করছে তো, প্লিজ প্লিজ। আমি আর অবাধ্য হব না আপনার, সত্যি বলছি। আমাকে ফেলে যাবেন না প্লিজ। হৃদ অভিমানী কণ্ঠে বলল, পারবো না আমি, প্লিজ। পাশ থেকে এক ঝাঁক বিষণ্ণতা দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদ। মায়ার মান অভিমানের হিসাব নিকাশের দিকে। উপস্থিত বাকি সদস্যরা বুঝতে পারল না তাদের মূলত কাহিনীটা কি। এতক্ষণ যাবৎ যে হৃদ খান বিরতিহীনভাবে তাদের নাকের দড়ি দিয়ে এই গহীন অন্ধকার জঙ্গলে দৌড়ের ওপর রাখলো এই মেয়েটিকে বাঁচানোর জন্য, অবশেষে এখন সেই মেয়েটিকে সুস্থ অক্ষত অবস্থায় প্রিয় বলছে সেই সাথে করে নিবে না মেয়েটিকে, বরং রেখে যাবে তাদের বানরের দলের সাথে। অথচ মেয়েটাকে না বাঁচিয়ে উল্টো রাগ দেখাচ্ছে তার সাথে। আসলে কি রাগ দেখাচ্ছে নাকি মান অভিমানের পাল্লা হালকা করছে হৃদ খান নিজের বউয়ের সাথে? বুঝলো না উপস্থিত কেউ এই বিষয়টি। কিন্তু ততক্ষণে তাদের সবার ধ্যান ভাঙে বিকট গুলির শব্দে। হৃদ মায়ের সাথে কথা বলার মধ্যে দিয়ে হঠাৎ করে কৌশলে পরপর দুবার একই জায়গায় শুট করে মায়ের ঝুলন্ত হাতের দিকে, যার ফলে আকস্মাৎ ঘটনা গুলিটি বিকট শব্দে মস্তিষ্ক বানরগুলো আতঙ্কিত হয়ে ছেড়ে দিল মায়ার হাতটি। হৃদ মায়াকে দৌড়ে যেয়ে ধরতে ধরতে মায়া ছিটকে পড়ল হৃদের গায়ে। এতে করে হৃদ নিজের তাল সামলাতে না পেরে দুজনে লুটিয়ে পড়ল মাটির ওপর। কিন্তু মায়া আহত না হলো। হৃদ পিঠে ব্যথা পেল খানিকটা, কিন্তু টু শব্দ করল না, গম্ভীর থাকলো। উত্তেজনা মায়া তৎক্ষণাৎ জ্ঞান হারালো হৃদের বুকের ওপর। হৃদ ছাড়ল না মায়াকে, বরং নিজের কম্পিত হৃৎপিণ্ড শীতল করতে মায়াকে আরও চেপে ধরে রাখল নিজের বুকের মধ্যে বেশ কয়েক সেকেন্ড। আজ হৃদের পাষণ্ড বুক কেঁপেছে তুমুল গতিতে। অবাধ্য বউকে হারানোর যন্ত্রণায় ছটফট করছে কাতরভাবে। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সে তার অবাধ্য বউকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। হৃদ অস্থিরতায় নিজের হাতের বাঁধন আরও শক্ত করল, পিষ্ট করল মায়াকে নিজের শক্ত বাহুর পিষিতে। কিন্তু তারই মধ্যে দিয়ে চারপাশে গুঞ্জন শব্দ ধ্যান ভাঙল হৃদের। তৎক্ষণাৎ হৃদ মায়াকে নিয়ে শটান হয়ে উঠে বসল ধীরস্থির। বানরের ক্যাশম্যাশ শব্দে মাথা তুলে এক পলক উপরের দিকে তাকিয়ে দ্রুত মায়াকে কোলে তুলে নেয় সে। কারণ এই মুহূর্তে আবারও বিপদ হতে পারে তার বউকে নিয়ে। হৃদের আশঙ্কা মায়াকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকলে যে কোনো সময় বানর দলটি পুনরায় হামলা করে মায়াকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই হৃদ সবাইকে সতর্ক সংকেত দিয়ে মায়াকে নিয়ে দ্রুত বের হয়ে আসে গহীন জঙ্গল ছেড়ে। রাত 1:13। পিট পিট করে নিজের চোখ খুলল মায়া। অপরিচিত জায়গায় নিজের অবস্থান দেখে ভয়ার্থক হওয়ার আগে পরিচিত মানুষটার মুখ দেখে স্বস্তি হয় মায়ার। মায়া নিজেকে অ্যাম্বুলেন্সের ভিতরে বেডে শোয়া অবস্থা আবিষ্কার করলো। চোখ আউড়িয়ে আবার তাকালো হৃদের ক্লান্ত মাখা মুখটার দিকে।
মায়া বেডের পাশে সিটের মধ্যে গা এলিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে হৃদ। তার একটা হাত চোখের সামনে দেওয়া। মায়া হৃদকে নিজের পাশে দেখে মুখ ফুটে কিছু বলতে চাইল। শুনছেন? হৃদ নিজের চোখের সামনে থেকে হাতটা সরিয়ে কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়ের মুখে নিজের জন্য নতুন শব্দ শুনছেন বলাটা ঠিকঠাক বোধগম্য হলো না তার। মায়া হৃদের এমন দৃষ্টি অপেক্ষা করে মিনমিন গলায় বলল, পানি খাবো আমি। হৃদ মায়াকে মোটেও পানি খাওয়ালো না, বরং ধূপ করে মায়াকে পাঁজর কোলে তুলে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের ভিতর থেকে। রাগে চোখে মুখে গাম্ভীর্য ভাব টেনে মায়াকে নিয়ে উঠে বসলো হেলিকপ্টারের ভিতর হৃদ। পিছনে একটা সিটে মায়া বসে বলল অন্যটাতে। আতঙ্কিত মায়া বুঝলো না হৃদের হঠাৎ মনোভাবটা, কিন্তু ভয়ক্ত হলো প্রথমবারের মতো উড়ো হেলিকপ্টারে উঠতে দেখে। তাই তৎক্ষণাৎ মায়া ভয়ক্ত ভঙ্গিতে জড়সড় হয়ে হৃদের দিকে চেপে যেতে চাইল। মুহূর্তে উগ্র মেজাজে চেঁচালো হৃদ। মায়াকে শাসিয়ে বলল, কি সমস্যা? গায়ে পড়ছ কেন বারবার? তুমি আমার দূরে সরে বসো যাও। মায়া গাল ফুলালো, কিন্তু বাধ্য মেয়ের ন্যায় হৃদের কথা মতো দূরে সরে বসলো নিজের সিটের মধ্যে। কিন্তু ততক্ষণে নিজের ভয়ক্ত ভাবটা কমলো না, বাড়া ছাড়া। মায়া জড়সড় হয়ে সিটের পাশে জানালা দিয়ে উঁকি মারল রাস্তায়। মুহূর্তে চোখে পড়ল চারপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর্মি এবং অন্যান্য মানুষদের ভিড়। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করল হৃদকে। আতঙ্কিত গলায় বলল, আল্লাহ, এত আর্মি পুলিশ কেন রাস্তায়? কি হয়েছিল এখানে? আপনি কি আবারও মারামারি করছিলেন এখানে এসে? মায়ের কথায় বিরক্ত নিয়ে তপ্ত মেজাজে বলে উঠল হৃদ, হ্যাঁ করেছি তো। বলুন না প্লিজ, এত আর্মি পুলিশ গাড়ি ঘোড়া মানুষজনের ভিড় কেন এখানে? হৃদ তেতে উঠে বলল, আজ আমার বিয়ে ছিল বলে সেই আনন্দে বিমোহিত হয়ে রাস্তা খাবার বিতরণ করছিলাম আর্মি পুলিশের কাছে। পেয়েছি উত্তর, হ্যাপি নাও? মায়া হৃদের হঠাৎ রাগের কারণ ধরতে না পেরে গাল ফুলিয়ে বসে পড়ে চুপচাপ। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার মধ্যে দিয়ে এগিয়ে আসলো আসিফ। মায়াকে এক পলক সুস্থ অবস্থা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ। নিজের দৃষ্টি ঘুরে হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে আসিফ, ভাই, উপস্থিত সবাইকে বলে দেওয়া হয়েছে তারা চলে যেতে। আপনি ভাবিকে নিয়ে চলে যেতেই তারা চলে যাবে যার যার মতো করে নিজ গন্তব্য। আর আমাদের বাকি বডিগার্ডগুলো যারা গাড়ি করে এসেছিল তাদেরকে গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে। বাকি হেলিকপ্টারগুলোতে আমরা আসব আপনাদের পিছন পিছনে। এখানে সব কাজ শেষ ভাই, তাই আপনি এখন ভাবিকে নিয়ে চলে যান ঢাকার উদ্দেশ্যে। গম্ভীর কণ্ঠে উত্তর করল হৃদ, ওকে ডান। আসিফ চলে যেতে হেলিকপ্টার পাখা ঘুরিয়ে উঠতে শুরু করলো। মুহূর্তে রাউন্ড রাউন্ড চক্কর কাটতে দুর্বল শরীরে উত্তেজিত হলো মায়া, কিন্তু তারপর হৃদের পাশে ঘেঁষতে পারল না ভয়ে। হৃদ নিজের সিটে গা এলিয়ে বসে আছে পুনরায় চোখের সামনে হাত রেখে। মায়া আর চোখে দেখল হৃদের শক্ত গম্ভীর মুখটা, কিন্তু তারপর কিছু বলার সাহস পেল না সে। এইভাবে কিছুটা সময় মন্থ অবস্থায় পার হলো মায়ের, কিন্তু একটা সময় ধৈর্যের বাঁধ ভাঙল মায়ারও। ভয়ে তটস্থ মায়া এগিয়ে গেল হৃদের দিকে হামাগুড়ি দিয়ে। ভয়ে জড়সড় মায়া হৃদের হাতে নিচে নিয়ে মাথা ঢুকে নিজের জন্য জায়গা করে নিল হৃদের কোলের উপরে। হৃদ মায়ের কাছে খানিকটা চমকালো, তবে নিজের রাগে বসে মায়াকে পুনরায় টেনে নিজের হাতে সরিয়ে দিতে চাইল, কিন্তু করতে পারল না মায়ার জন্য। কারণ মায়া ততক্ষণে আঁকড়ে ধরল হৃদের শার্ট কলার দুপাশ। গুটি গুটি হাতে মায়া হৃদের বুকে শার্ট দুটো টেনে সরিয়ে উন্মুক্ত করল হৃদের বুক। হৃদের খালি বুকের জায়গায় মাথা গজাতে গজাতে বলল, আমি ভয় পাচ্ছি তো হেলিকপ্টারে চড়ে। আপনাকে জড়িয়ে ধরে থাকলে আমার ভয় করবে না। আপনি নড়াচড়া করবেন না প্লিজ, না হলে আমি পড়ে যাব তো হেলিকপ্টার থেকে। হৃদ মায়াকে আর বাধা দিল না, তবে হৃদ বিরক্ত রেশ টেনে পুনরায় আগের ন্যায় শুয়ে পড়ল। চোখের সামনে নিজের হাত দিয়ে তিরতির মেজাজে বলল, সরে।
আমার কোল থেকে তুমি। এমন বেয়াদব বউ আমার চাই না। আজ তোমার জন্য আমি অনেক কিছু হারাতে পারতাম, ভাগ্য আমার সহায় ছিল, তাই সব কিছু হারাতে হারাতে পুনরায় ফিরে পেলাম। আজকে তুমি আমার অবাধ্য হয়ে বিষ পান করেছ, এতে আমি কখনোই ক্ষমা করব না তোমাকে রিত। বিষ পান করা মাত্রই অন্তত কম ছিল বলে এই যাত্রায় তুমি বেঁচে গেছো, নয়তো অনেক কিছু হতে পারতো আজ। পাওয়া না পাওয়ার বিষাদময় যন্ত্রণা ছটফট করল কেউ, যার একমাত্র কারণ হয়তো তুমি, আর তার জন্যই আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কাছে অপরাধী হয়ে থাকবে সারা জীবন রিত। মায়া হৃদের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। গুটি হাতে আরও লেপ্টে গেল হৃদের বুকের সাথে মায়া, কিন্তু মায়ার গায়ে হৃদের জ্যাকেটটি তখনও পরিহিত থাকায় বেশ একটা সুবিধা করতে পারল না মায়া। তাই নিজের দুহাত হৃদের বগলের নিচ দিয়ে গুলিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হৃদকে নিজের সাথে। সে হৃদের উন্মাদ বুকে বাম পাশে নিজের মাথা ঠেকিয়ে ধীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, স্বামীর বাধ্যবউ হতে গিয়ে আজ আমিও অনেক কিছু হারাতে পারতাম মিস্টার ভিলেন। তখন আমার হারানোর দায় ফরাদিতে কে নিত? আমার পাওয়া না পাওয়া গল্পটা অসম্পূর্ণ থেকে যেত মিস্টার ভিলেন। তা ছেড়ে বরং আমি না হয় অপরাধিনী হয়ে রইলাম আপনার জীবনে। হৃদ বিরক্ত নিয়ে অভিমানী ভরাট কণ্ঠে বলল, আমার এমন আবেগী বউ চাই না, পছন্দ না মোটেও। রাত 1:45 তুমুল শব্দ করে হেলিকপ্টার পাখা রাউন্ড রাউন্ড ঘুরে নামলো খান বাড়ির উন্মুক্ত বাগানে। পাখার তীব্র বাতাসে বাগানের ছোট থেকে বড় গাছ ডাল পাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের সাথে। হেলিকপ্টার তীব্র গম গম শব্দে আরাফ খান ব্যস্ত ভঙ্গিতে খান বাড়ি ড্রয়িং রুমে মেন দরজা খুলে দৌড়ে ছুটে যায় সেদিকটায়। অনেকটা উত্তেজনা উত্তাপ তিনি, কারণ হঠাৎ করে মায়ের নিখোঁজ হয় নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। কিন্তু আসিফ একবেলা পর ওনাকে ফোন করে জানিয়েছে মায়া হৃদের সাথে আছে। এতে তিনি শান্ত হয়নি, বরং প্রচণ্ড হাঁসফাঁস করছে। মনে জাগ্রত হয় বেশ কিছু প্রশ্ন নিয়ে। তিনি অপেক্ষা করলেন হৃদের ফিরে না আসা পর্যন্ত, কিন্তু সারাদিন ছুটে গেলেন, রাতটা অর্ধেক পার হলো। হৃদ মায়াকে নিয়ে বাড়ি ফিরতে না দেখে উত্তেজিত হলেন আরাফ খান এবং হেনা খান দুজনেই। চিন্তিত হেনা খানকে অনেক কষ্টেও তিনি ঘুমের ওষুধ দিয়ে নিগার ঘুম পাড়িয়েছেন কিছুক্ষণ হলো। তারপর থেকে তিনি একা রাত্রি যাপন করে জাগ্রত অবস্থায় বসে রইল হৃদ মায়ের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ ধরে তিনি চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসরত অবস্থায় থাকার মধ্যে দিয়েই কানে বাজল হেলিকপ্টার তীব্র শব্দের টহল। ছুটে যান তিনি সেদিকে। চোখে পড়ল হৃদ মায়ার দুজনের বিধ্বস্ত ক্লান্তিমাখা চেহারা। হৃদ ঘুমন্ত মায়াকে কোলে নিয়ে বের হচ্ছে উড়ন্ত যান্ত্রিক থেকে। উত্তেজনায় তিনি সেদিকটায় দৌড়ে যেতে পরপর আরও বেশ কয়েকটা হেলিকপ্টার শব্দ টহল করে নামতে লাগলো খান বাড়ির বাগানে। একে একে সব বডিগার্ডরা জড়ো হতে লাগলো। আরাফ খান হতকম্ব হলো এতটা উত্তেজিত পরিবেশ দেখে। ষষ্ঠ ইন্দ্র জাগ্রত হলে নিশ্চয় কিছু একটা হয়েছিল হৃদ মায়ের সাথে। তিনি এগিয়ে যেতে হৃদ ধূপ ধাপ পা ফেলে মায়াকে কোলে নিয়ে এগিয়ে আসে খান বাড়ির ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে। কিন্তু প্রথমতে আরাফ খানের উত্তেজিত খানিকটা থামতে হয় হৃদকে। হৃদ কপাল কুঁচকে আরাফ খানের দিকে তাকাতে তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মায়া? অজ্ঞান হলো কিভাবে? কোথায় ছিলি তোরা এতক্ষণ? হৃদ কিছু বলল না, তবে দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় হাঁটা ধরে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। হৃদ কিছু না বলে উদ্বিগ্ন হলো আরাফ খান। নিজের উত্তেজনায় হৃদের সঙ্গে ধরে হাঁটতে হাঁটতে পুনরায় প্রশ্ন করে বলল, আরে কি হয়েছে বলবি তো নাকি? টেনশনে মরে যাচ্ছি সেই সন্ধ্যা থেকে, অথচ তোদের একটা খোঁজও পর্যন্ত পাচ্ছিলাম না। তোর দাদি কান্নাকাটি করতে করতে শেষ। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে এসেছি, এখন আবার তুই বলছিস না কি হয়েছে?
তোরা সন্ধ্যা থেকে এতক্ষণ কোথায় ছিলি? আর তোদের এই নাজেহাল অবস্থা কেন? মায়ার গায়ে এত কাদামাটি কেন? কোথায় ছিলিস তোরা এতক্ষণ?